নমস্কার বন্ধুরা, তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই। তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম শেষ মুহূর্তে সাজেশন। খুব মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন হবেই। পাশাপাশি এই ক্লাসগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস শুরু করছি। কি আছে প্রথমে, যে ভেম্বানাথ হ্রদ, অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কেরালায়। তাহলে ভেম্বানাথ হ্রদ আর অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কোন রাজ্যে? অ্যান্সারটি হয়ে যাবে কেরালা রাজ্যে। ঠিক আছে। কোলেরি হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোলেরি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। লোনার হ্রদ আছে কোথায়? মহারাষ্ট্রে। তাহলে লোনার হ্রদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? শহীদ মিনার। অর্থাৎ শহীদ মিনার হচ্ছে পশ্চিমবঙ্গের কি? উচ্চতম স্তম্ভ। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কি নাম? সান্দাকাফু। সান্দাকাফু হচ্ছে পশ্চিমবঙ্গের কি? উচ্চতম স্থান। উচ্চতম সেতুর নাম কি সেতু? রবীন্দ্র সেতু বা হাওড়া সেতু। রবীন্দ্র সেতুর আরেক নাম হাওড়া সেতু। এটি হচ্ছে কি? পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কি নাম? বৃহত্তম স্টেডিয়ামের স্বামী বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়াম। তাহলে স্বামী বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়াম হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম। খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে। তাহলে খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। বখিরা পক্ষী অভয়ারণ্য, বখিরা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। নলবন পক্ষী অভয়ারণ্য রয়েছে কোন রাজ্যে? গুজরাটে। সুলতানপুর ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানাতে। হরিয়ানাতে কি অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক। নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্য। তাহলে নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে। ভেতরকণিকা অভয়ারণ্য, ভেতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। উড়িষ্যাতে কি অবস্থিত? ভেতরকণিকা অভয়ারণ্য। তামিলনাড়ুর লোকনৃত্য কি কি? পোঙ্গাল ও কি জাল্লিকাট্টু হচ্ছে বিখ্যাত কি? তামিলনাড়ুর লোকনৃত্য। ঠিক আছে। তাহলে পোঙ্গল কোন রাজ্যের লোকনৃত্য? অ্যান্সারটি হয়ে যাবে তামিলনাড়ু। মধ্যপ্রদেশের লোকনৃত্য কি নাম? কারমা। মধ্যপ্রদেশের লোকনৃত্যর নাম কি? কারমা। মহারাষ্ট্রের লোকনৃত্য কি নামে পরিচিত? লাবণী, তামাশা, দহিকলা ও কারু। এগুলো হচ্ছে সব কি? মহারাষ্ট্রের বিখ্যাত লোকনৃত্য। আচ্ছা, তার সঙ্গে বলছি, তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি, আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলো কি কি? রাসলীলা, ঝোড়া, নোটাঙ্কি, কজুরি, চাপ্পাল ও কি কুমায়ন। এগুলো হচ্ছে কি উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্য। ইডেন গার্ডেন বিখ্যাত স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। কোথায়? কলকাতায়। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। তাহলে অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে নিউ দিল্লি। ওয়াংখের স্টেডিয়াম মুম্বাইয়ে অবস্থিত। ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুরে। কানপুরে তাহলে কোন পার্ক স্টেডিয়াম অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের জামশেদপুরে। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের জামশেদপুরে। মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? লখনৌতে। কোথায়? লখনৌতে। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে। খুবই ইম্পর্টেন্ট। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে। নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায়? কলকাতায় অবস্থিত। নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কোথায়? হায়দ্রাবাদে।
জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। জওহরলাল নেহেরু স্টেডিয়াম, বিখ্যাত স্টেডিয়াম, কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায়? নিউ দিল্লিতে, খুবই ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? কলকাতায়। নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? কলকাতা শহরে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তাহলে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত কোথায়? মহারাষ্ট্রে। তাহলে বিখ্যাত যে গুহা রয়েছে অজন্তা ও ইলোরা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। আগ্রা ফোর্ট, তাজমহল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। আগ্রা ফোর্ট, তাজমহল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। আগ্রা ফোর্ট, তাজমহল, ফতেপুর সিক্রি এগুলো সবই কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। তাহলে তাজমহল ছাড়া উত্তরপ্রদেশে আর কি কি বিখ্যাত রয়েছে? আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি এগুলো, ঠিক আছে। হুমায়ুনের সমাধি কোথায়? লালকেল্লাতে। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। কোথায় অবস্থিত কুতুব মিনার? দিল্লিতে। যন্তর মন্তর অবস্থিত কোথায়? রাজস্থানের জয়পুরে। যন্তর মন্তর কোথায় অবস্থিত? রাজস্থানের জয়পুরে। এলিফ্যান্ট গুহা, এলিফ্যান্ট গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, খুবই ইম্পর্টেন্ট। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায়? বিহারে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে। এবার দেখো কিছু উল্লেখযোগ্য সীমারেখা কোথায় অবস্থিত, কি আছে। হিন্ডেনবার্গ, হিন্ডেনবার্গ কার মধ্যে অবস্থিত? জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত হিন্ডেনবার্গ। ম্যাগিনট লাইন কোথায় অবস্থিত? জার্মানি ও ফ্রান্সের মধ্যে। তাহলে জার্মানি ও ফ্রান্সের মধ্যে কোন লাইন অবস্থিত? ম্যাগিনট লাইন। সিগফ্রয়েড লাইন কোথায় অবস্থিত? জার্মানি ও ফ্রান্স। হট লাইন কোথায় অবস্থিত? ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন যোগাযোগ। তাহলে কোথায় হটলাইন? কি ক্রেমলিন ও হোয়াইট হাউস, হোয়াইট হাউসের মধ্যে কি টেলিফোনের যোগাযোগ, এটা হচ্ছে কি হটলাইন। পক প্রণালী কোথায় অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মাঝে, খুবই ইম্পর্টেন্ট। পক প্রণালী কোথায় অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মাঝে। 3 বিঘা করিডর কোথায় অবস্থিত? ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী। তাহলে 3 বিঘা করিডর কোথায় অবস্থিত? ভারত ও বাংলাদেশের মাঝখানে। 7 এল আরব কোথায় অবস্থিত? ইরাক ও ইরানের মাঝখানে। 7 এল আরব। ব্লু লাইন, ব্লু লাইন কোথায় রয়েছে? ইসরায়েল ও লেবানের মাঝখানে, ব্লু লাইন। জিব্রাল্টার চ্যানেল কোথায় রয়েছে? স্পেন এবং মরক্কো, খুবই ইম্পর্টেন্ট। জিব্রাল্টার চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ ও মালদ্বীপে। কোথায়? লাক্ষাদ্বীপ ও মালদ্বীপে। 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? মিনিকয় ও লাক্ষাদ্বীপে। মিনিকয় ও লাক্ষাদ্বীপে হচ্ছে কি 9 ডিগ্রি চ্যানেল বা 9 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবরের মাঝখানে অবস্থিত। কোথায়? আন্দামান ও নিকোবরের মাঝখানে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল। 16 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? অ্যাঙ্গেলা ও নামিবিয়ার মাঝখানে। 16 ডিগ্রি প্যারালেল কোথায়? অ্যাঙ্গেলা ও নামিবিয়ার। 17 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যবর্তী স্থানে। 17 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মাঝে। 24 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তানের মাঝখানে। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী স্থানে কোন প্যারালেল রয়েছে? 24 ডিগ্রি প্যারালেল। 35 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? ভারত ও মায়ানমারের মধ্যে। তাহলে ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত 35 ডিগ্রি প্যারালেল বা 35 ডিগ্রি প্যারালেল। 38 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝখানে। 38 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে। 49 ডিগ্রি প্যারালেল কোথায় অবস্থিত? কানাডা ও আমেরিকার মাঝখানে। তাহলে কানাডা ও আমেরিকার মাঝখানে অবস্থিত কোন প্যারালেল? অ্যান্সারটি হয়ে যাবে 49 ডিগ্রি প্যারালেল। ডুরান্ড লাইন কার মাঝে অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে অবস্থিত। তাহলে আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে কোন লাইন অবস্থিত? ডুরান্ড লাইন। ম্যাকমোহন লাইন খুবই ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? ভারত ও চীনের মাঝখানে, ম্যাকমোহন লাইন। রেডক্লিফ লাইন, এটাও খুবই ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তানের মাঝে। কোন লাইন? রেডক্লিফ লাইন। এবার দেখব কিছু উল্লেখযোগ্য খেলোয়াড়, তারা কোন খেলার সঙ্গে জড়িত ও তাদের কোন এলাকার বাসিন্দা বা কোন জেলার বাসিন্দা, কোথায় তাদের বসতি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। কি আছে প্রথমে? মীরাবাই চানু। মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ভার উত্তোলন খেলার সঙ্গে জড়িত, মানে কি ওয়েট লিফটিং। কোথাকার বাসিন্দা? মণিপুরের বাসিন্দা। ঠিক আছে। মেরি কম খুবই ইম্পর্টেন্ট, কোন খেলার সঙ্গে জড়িত? বক্সিং। কোথাকার বাসিন্দা? মণিপুরের। তাহলে মেরি কম কোন খেলার সঙ্গে জড়িত? সেটা হবে কি বক্সিং।
পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন। কোথাকার বাসিন্দা? তেলেঙ্গানা। তাহলে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন। আর কোথাকার বাসিন্দা? অ্যান্সারটি হয়ে যাবে তেলেঙ্গানা। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন। সাইনা নেহওয়াল বিখ্যাত আমাদের কি ব্যাডমিন্টন প্লেয়ার, বাড়ি কোথায়? তেলেঙ্গানা। ভিনেশ ফোগাট কি কোন খেলার সঙ্গে জড়িত? রেসলার, কুস্তি খেলার সঙ্গে জড়িত, বাড়ি কোথায়? হরিয়ানা। বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে জড়িত? ইনিও একজন কি রেসলার, কুস্তিবিদ, কোথাকার বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা। সাক্ষী মালিক ইনিও একজন বিখ্যাত কি রেসলার, মানে কি কুস্তিবিদ, কোথাকার বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা। মিতালি রাজ কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট, কোথাকার বাসিন্দা? রাজস্থান। তাহলে মিতালি রাজ কোন খেলার সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে ক্রিকেট। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে জড়িত? তীরন্দাজি খেলার সঙ্গে জড়িত, কোথাকার বাসিন্দা? ঝাড়খণ্ড। তাহলে দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে তীরন্দাজি। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে জড়িত? শুটিং, কোথাকার বাসিন্দা? উত্তরাখণ্ড। হিমা দাস কোন খেলার সঙ্গে জড়িত? দৌড়বাজ, কোথাকার বাসিন্দা? আসাম। তাহলে হিমা দাস কোন খেলার সঙ্গে জড়িত? দৌড়বাজ। রানী রামপাল কোন খেলার সঙ্গে জড়িত? হকি, কোথাকার বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা। পঙ্কজ আডবাণী কোন খেলার সঙ্গে জড়িত? স্নকার, কোথাকার বাসিন্দা? মহারাষ্ট্র। তাহলে পঙ্কজ আডবাণী কোথাকার? স্নকার। অ্যান্সারটি হয়ে যাবে মহারাষ্ট্র। গগন নারঙ্গ কোন খেলার সঙ্গে জড়িত? শুটিংয়ের সঙ্গে জড়িত, বা কোথাকার বাসিন্দা? তামিলনাড়ু। ঠিক আছে। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট, কোথাকার বাসিন্দা? মহারাষ্ট্র। খুবই ইম্পর্টেন্ট। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে ক্রিকেট। ববিতা কুমারী কোন খেলার সঙ্গে জড়িত? কুস্তি, কোথায়? কোথাকার বাসিন্দা? অ্যান্সারটি হয়ে যাবে হরিয়ানা। বিখ্যাত কুস্তিবিদ কি ববিতা কুমারী। সুনীল কুমার ইনিও একজন কি কুস্তিবিদ, কুস্তি খেলার সঙ্গে জড়িত, কোথাকার বাসিন্দা? দিল্লির বাসিন্দা। নাওমি ওসাকা কোন খেলার সঙ্গে জড়িত? টেনিস, টেনিস খেলার সঙ্গে জড়িত, কোথাকার কোন দেশের বাসিন্দা? অ্যান্সারটি হয়ে যাবে জাপান। জাপানের বাসিন্দা হচ্ছে নাওমি ওসাকা। তিনি কোন খেলার সঙ্গে জড়িত? টেনিস খেলার সঙ্গে জড়িত। নোভাক জোকোভিচ কোন খেলার সঙ্গে জড়িত? টেনিস, কোথাকার বাসিন্দা? সার্বিয়া। খুবই ইম্পর্টেন্ট। নোভাক জোকোভিচ একজন ফানি টেনিস প্লেয়ার, খুবই মজা করেন তিনি খেলার সময়। রাফেল নাদাল কোন খেলার সঙ্গে জড়িত? ইনিও কি টেনিস খেলার সঙ্গে জড়িত, কোথাকার বাসিন্দা? স্পেন। ইনিও একজন বিখ্যাত প্লেয়ার রাফেল নাদাল। রজার ফেডেরার খুবই বিখ্যাত একজন টেনিস প্লেয়ার রজার ফেডেরার কোন খেলার সঙ্গে জড়িত? টেনিস খেলার সঙ্গে জড়িত, এবং তিনি কোথাকার বাসিন্দা? সুইজারল্যান্ড। মৌমা দাস কোন খেলার সঙ্গে জড়িত? টেবিল টেনিস, আর ইনি হচ্ছে কোথাকার বাসিন্দা? পশ্চিমবঙ্গের বাসিন্দা। কে? মৌমা দাস। কোন খেলার সঙ্গে জড়িত? টেবিল টেনিস। ক্রিকেট খেলায় জড়িত বিভিন্ন শব্দের নাম, যে শব্দগুলো ক্রিকেট খেলার সঙ্গে জড়িত কি কি? চায়না, ম্যান, গুগলি, সিক্সার, সিলি পয়েন্ট, কভার ড্রাইভ, ক্রিজ, ডাক, অ্যাসেজ, অফ স্পিন, রান রেট, স্ট্রাইক রেট, কভার ড্রাইভ। বিরাট কোহলির ফেভারিট শট কি নাম? কভার ড্রাইভ। হক, পুল শট, স্ট্রেট ড্রাইভ অ্যান্ড রিভার্স সুইপ, প্যাডেল শট। এই সবগুলি হচ্ছে কি ক্রিকেট খেলার সঙ্গে জড়িত বিভিন্ন শব্দ। ফুটবল খেলায় জড়িত বিভিন্ন শব্দের নাম। একটু আগে দেখলাম ক্রিকেট খেলার সঙ্গে জড়িত বিভিন্ন শব্দের নাম, এবার দেখব ফুটবল খেলায় জড়িত বিভিন্ন শব্দের নাম কি কি? ড্রিবলিং, সুইপার, সিজার্স, কর্নার কিক, থ্রো ইন, ডাইরেক্ট ফ্রি কিক, পেনাল্টি কিক, ফাউল, ইয়েলো। তাহলে কি কি? ড্রিবলিং, সুইপার, সিজার্স, কর্নার কিক, থ্রো ইন, ডাইরেক্ট ফ্রি কিক, পেনাল্টি কিক, ফাউল, ইয়েলো কার্ড, রেড কার্ড, নানা ধরনের কার্ড রয়েছে। ঠিক আছে। রেড কার্ড, ট্যাকেল, সেন্টার, ফরওয়ার্ড, ট্রাইব্রেকার, মার্কিং, গোল, কিক, এই সবই কি ফুটবল খেলার সঙ্গে জড়িত। বক্সিংয়ের সঙ্গে জড়িত বিভিন্ন শব্দ, বক্সিং খেলার সঙ্গে জড়িত বিভিন্ন শব্দগুলি কি কি? কাট, হুক, জ্যাব, র্যাবিট পাঞ্চ, আপার কাট, ওয়েন ইন, নকআউট। কি? নকআউট। ডার্মিং শব্দটি কিসের সঙ্গে জড়িত? গলফের সঙ্গে জড়িত। কোন খেলার সঙ্গে জড়িত ডার্মিং শব্দটি? গলফ খেলার সঙ্গে। টেনিসের সঙ্গে জড়িত বিভিন্ন শব্দের নাম, টেনিস খেলার সঙ্গে জড়িত বিভিন্ন শব্দের নাম কি কি? গ্র্যান্ড স্ল্যাম, ডিউস, গেম পয়েন্ট, ব্রেক পয়েন্ট, ফল্ট অ্যান্ড কি স্ম্যাশ। এগুলো সব কি টেনিসের সঙ্গে জড়িত বিভিন্ন শব্দ। দাবার সঙ্গে জড়িত বিভিন্ন কি কি? টলম্যাট, গ্র্যান্ডমাস্টার, কেসলিং এবং কি চেকমেট এবং চেকমেট।
হকির সঙ্গে জড়িত কি? সাডেন ডেথ। হকির সঙ্গে জড়িত শব্দ কি? সাডেন ডেথ। সাঁতারের সঙ্গে জড়িত কি? বাটারফ্লাই। বাটারফ্লাই কোন খেলার সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে সাঁতারের সঙ্গে জড়িত। ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত কি কি? ডাবল ফল্ট, নেট অ্যান্ড কি ডিউস। এগুলো সব কি ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত শব্দ। বাস্কেটবলের সঙ্গে জড়িত কি? পিভড। বাস্কেটবলের সঙ্গে জড়িত শব্দের নাম কি? পিভড। বেসবল খেলায় জড়িত কি? ডায়মন্ড। ডায়মন্ড কোন খেলার সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে বেসবল খেলার সঙ্গে জড়িত। হর্স রেসিং এর সঙ্গে জড়িত শব্দ কি? জকি। খুবই ইম্পর্টেন্ট। হর্স রেসিং এর সঙ্গে জড়িত শব্দ কি? জকি। নোবেল পুরস্কার 1901 সাল থেকে পদার্থবিদ্যা, রসায়ন চিকিৎসা এবং সাহিত্যে প্রদান করা হয়। নোবেল পুরস্কার অর্থনীতিতে 1969 সাল থেকে প্রদান করা হয়। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে 1929 সাল থেকে। তাহলে অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া হয়? চলচ্চিত্রে মানে সিনেমাতে 1929 সালের থেকে। ঠিক আছে। পুলিৎজার পুরস্কার কবে দেওয়া হয়? সাংবাদিকতায় 1900 পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু করা হয়। ম্যান বুকার পুরস্কার খুবই ইম্পর্টেন্ট, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে? 1969 সাল থেকে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের ক্ষেত্রে। কত সাল থেকে? 1959 সাল থেকে। তাহলে সঙ্গীতের ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? অ্যান্সারটি হয়ে যাবে গ্র্যামি পুরস্কার। কত সাল থেকে? 1959 সাল থেকে। রমন ম্যাগসেসে পুরস্কার খুবই ইম্পর্টেন্ট একটি পুরস্কার। রমন ম্যাগসেসে পুরস্কার 1958 সাল থেকে প্রদান করা হয় জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতার, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে। তাহলে রমন ম্যাগসেসে পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা এবং কি সাহিত্যের ক্ষেত্রে। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। কত সাল থেকে দেওয়া হয়? 1952 সাল থেকে। অ্যাবেল পুরস্কার কিসে দেওয়া হয়? গণিতে প্রদান করা হয়। তাহলে গণিতের ক্ষেত্রে প্রদান করা হয় কোন পুরস্কার? অ্যাবেল পুরস্কার। কত সাল থেকে দেওয়া শুরু করা হয়? 2003 সাল থেকে। কি পুরস্কার? অ্যাবেল পুরস্কার। ভারতরত্ন কত সাল থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে। কলা, সাহিত্য বিজ্ঞানে, সাহিত্য বিজ্ঞানের ক্ষেত্রে কি ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং কবে থেকে? 1954 সাল থেকে। পদ্মবিভূষণ কত সাল থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে। যে কোনো অসাধারণ কাজে, এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্কের জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়। কত সাল থেকে? 1954 সাল থেকে শুরু করা হয়। পদ্মভূষণ যে কোনো বিশিষ্ট কাজে 1954 থেকে শুরু করা হয়। তাহলে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন এই তিনটি কিন্তু একই সাল থেকে কি করা হয়? শুরু করা হয়। পদ্মশ্রী পুরস্কার 1954 থেকে দেওয়া হয় অসামান্য কাজের জন্য। তাহলে পদ্মশ্রী পুরস্কারও কিন্তু সেম 1954 থেকে শুরু করা হয়। পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য 1947 সাল থেকে দেওয়া শুরু হয়। তাহলে পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার পরিচয়ের জন্য। কত সাল থেকে? 1947 সাল থেকে। বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য দেওয়া হয়। তাহলে বীর চক্র কিসের জন্য দেওয়া হয়? যুদ্ধক্ষেত্রে, ব্যাটেলফিল্ডে বীরত্বমূলক কাজের জন্য। কত সাল থেকে? 1947 সাল থেকে দেওয়া হয়। সাহিত্য একাডেমি মানে সাহিত্য সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। তাহলে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার নাম কি? জ্ঞানপীঠ পুরস্কার। কত সাল থেকে দেওয়া হয়? 1965 সাল থেকে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্রে উৎকর্ষতার জন্য দেওয়া হয়। কত সাল থেকে? 1969 সাল থেকে। তাহলে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় কিসের জন্য? চলচ্চিত্রে উৎকর্ষতার জন্য। ঠিক আছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খুবই ইম্পর্টেন্ট। কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলায় অসামান্য পারদর্শিতার জন্য। তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলায় অসামান্য পারদর্শিতার জন্য। কত সাল থেকে? 1991 সাল থেকে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে। তাহলে খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার। কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে। কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1991 সাল থেকে। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে। কত সাল থেকে? 1991 সাল থেকে দেওয়া শুরু হয়। দ্রোণাচার্য পুরস্কার খুবই ইম্পর্টেন্ট। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলা প্রশিক্ষণের ক্ষেত্রে। কত সাল থেকে দেওয়া হয়? 1985 সাল থেকে। কবির সম্মান
কোন ক্ষেত্রে দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, কত সাল থেকে 1986 সাল থেকে। ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয়, কি পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার, কত সাল থেকে 2002 সাল থেকে। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয়, কোন ক্ষেত্রে শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয়। তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, তাহলে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় পুরস্কারের নাম কি তানসেন পুরস্কার, এবং এটি কত সাল থেকে শুরু হয় 2000 সাল থেকে। অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতার জন্য কি পুরস্কার দেওয়া হয় অশোক চক্র পুরস্কার, কত সাল থেকে 1952 সাল থেকে। তাহলে অশোক চক্র পুরস্কার কবে থেকে দেওয়া হয় 1952 সাল থেকে। নেক্সট, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ হলো ভারত। তাহলে সার্কের যতগুলি সদস্য রাষ্ট্র রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ হলো কোন দেশ আমাদের ভারত দেশ। প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, ঠিক আছে। তাশখান্দ চুক্তির মাধ্যমে অবসান হয় কি ভারত পাক যুদ্ধের, মানে ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয় কোন চুক্তির মাধ্যমে তাশখান্দ চুক্তির মাধ্যমে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি বিশেষজ্ঞ সংস্থা আছে 14টি। তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে টোটাল কয়টি বিশেষজ্ঞ সংস্থা আছে অ্যান্সার হবে 14টি। ভারতীয় সংবিধানের কত নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিকার লাভের অধিকার স্বীকৃত হয়েছে, কত নং ধারায় 32 নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিকার লাভের অধিকার স্বীকৃত হয়েছে। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন কে উপরাষ্ট্রপতি, মানে কোনো কারণে রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন তাহলে তার হয়ে কাজটি কে করেন উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট। ভারতীয় সংসদে 0 আওয়ারের সময়কাল, 0 আওয়ারের সময়কাল কত দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টাকে বলা হয় 0 আওয়ার, ঠিক আছে। 1962 সালে 0 আওয়ার শুরু হয়, তাহলে 0 আওয়ার কবে থেকে শুরু হয় 1962 সালে। পশ্চিমবঙ্গ পৌরসভার 3টি কর্তৃপক্ষ হলো কি কি পৌরসভা, স্বপরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান, কি কি পৌরসভা স্বপরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান। 74তম সংবিধান বা সংশোধনে আইন প্রণীত হয়েছিল কত সালে 1992 সালে। তাহলে 74তম সংবিধান আইন কত সালে প্রণীত হয়েছিল 1992 সালে। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্রাম্যমাণ আদালত চালু হয়, ভারতের কোন রাজ্যে প্রথম ভ্রাম্যমাণ আদালত চালু হয় অ্যান্সারটি হয়ে যাবে হরিয়ানা, ঠিক আছে। ভ্রাম্যমাণ আদালত কোথায় চালু হয় হরিয়ানাতে। রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর, রাজ্যপালের গভর্নরের স্বাভাবিক কার্যকাল কত বছর 5 বছর। লোকসভার স্পিকারদের বেতন ঠিক করেন কে, স্যালারি কে ঠিক করেন অ্যান্সারটি হয়ে যাবে পার্লামেন্ট। তাহলে লোকসভার স্পিকারদের স্যালারি কে ঠিক করেন পার্লামেন্ট। ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়, ফিসক্যাল কমিশন কত সালে 1921 সালে। তাহলে ফিসক্যাল কমিশন কত সালে হয় 1921 সালে। সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে, তাহলে সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে ফেব্রুয়ারি মাসে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে এ কি টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন কে দুর্গাদাস বসু। তাহলে দুর্গাদাস বসু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি বলে উল্লেখ করেছেন এ কি টু দ্য কনস্টিটিউশন। বর্তমান ভারতের লোকসভাটি কততম লোকসভা, আমাদের যে প্রেজেন্ট লোকসভাটি রয়েছে কততম 17তম, মানে 2019-এরটি, আর 18তম কোনটি হবে 2024-এরটি, ঠিক আছে। মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন সংসদের কাছে, তাহলে মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন সংসদের কাছে। নানাবতী কমিশনকে কিসের তদন্তের জন্য নিয়োগ করা হয়েছিল 1984 দাঙ্গার তদন্ত করার জন্য। ভারতবর্ষে সংবিধান গৃহীত হয়েছিল কিসের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে, ভারতবর্ষে সংবিধান গৃহীত হয়েছিল কিসের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে। গণপরিষদ যখন গঠিত হয় তখন তার সদস্য সংখ্যা ছিল 389 জন। তাহলে গণপরিষদ গঠনকালে তার সদস্য সংখ্যা কতজন ছিল 389 জন। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল
13টি কমিটি। তাহলে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট 13টি কমিটি গঠন করেছিল। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? 7 জন। কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? কি পার্টি? স্বরাজ পার্টি। তাহলে কোন সংগঠন? স্বরাজ পার্টি বা স্বরাজ সংগঠন। কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো? কোন পদ্ধতিতে? সর্বসম্মতিক্রমে পদ্ধতির মাধ্যমে গণপরিষদের সিদ্ধান্ত কি করা হতো? গ্রহণ করা হতো। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি.এন. রাও। বি.এন. রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? কে? জওহরলাল নেহরু। তাহলে জওহরলাল নেহরু হচ্ছে যিনি গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কি করেন? উত্থাপন করেন। গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল কত সালে? 1946 সালে। তাহলে গণপরিষদের প্রথম সভা কত সালে আয়োজিত হয়েছিল? 1946 সালে। কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে বি.আর. আম্বেদকর। তাহলে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম রিটেন সংবিধান। ঠিক আছে। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য। কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? তাহলে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল কত সালে? 1948 সালে। কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে কোথাকার সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো বন্ধুরা, তোমরা যদি লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই পরীক্ষার জন্য তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে। তো আজকের ক্লাসের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা লিঙ্ক ইন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।